আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্রোমোজোমের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। ক্রোমোজোম পার্ট টু। পার্ট টু এর ক্লাসে আমরা ক্রোমোজোমের গঠন, ভৌত গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো এই ক্লাসে এখন আমরা কি আলোচনা করব? ক্রোমোজোমের প্রকারভেদ। প্রথমত, ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমকে অনেক ভাবে বিভক্ত করা যায় অ্যাকচুয়ালি। তো প্রথমত, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী যদি আমরা বিভক্ত করতে চাই, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সরি, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা এটাকে আহ 5 ভাগে ভাগ করতে পারি। আমরা এটাকে 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? এক নাম্বার হচ্ছে মনোসেন্ট্রিক। এক নাম্বার হচ্ছে মনোসেন্ট্রিক। তারপর হচ্ছে ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। তারপর হচ্ছে ডিফিউজড, ডিফিউজড। আর সর্বশেষ হচ্ছে অ্যাসেন্ট্রিক। জিনিসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। মনোসেন্ট্রিক মানে হচ্ছে এর ভিতরে এক, মানে ক্রোমোজোমটার মধ্যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা একটা। ক্রোমোজোমটার মধ্যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা একটা। মনো মানে এক, মনো মানে কি? এক। ডাই মানে দুই, তার মানে এখানে সেন্ট্রোমিয়ারের সংখ্যা হচ্ছে দুইটা। সেন্ট্রোমিয়ারের সংখ্যা কয়টা? দুইটা। তারপর তাহলে পলি মানে কি হবে? পলি মানে হবে দুইয়ের বেশি। পলি মানে কি হবে? দুইয়ের বেশি সেন্ট্রোমিয়ার আছে। আচ্ছা। ডিফিউজড মানে হচ্ছে যে এখানে আমরা সেন্ট্রোমিয়ারটা সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট না, মানে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, সুস্পষ্ট, মানে আমরা কোনো সেন্ট্রোমিয়ার দেখি না। তাহলে সুনির্দিষ্ট স্থানে, সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে, সুস্পষ্টভাবে সেন্ট্রোমিয়ার থাকে না। সেন্ট্রোমিয়ার থাকে না মানে আমরা এটা বাইরে থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না যে সেন্ট্রোমিয়ারটা আসলে কোথায় আছে। এসেন্ট্রিক মানে হচ্ছে এখানে কোনো সেন্ট্রোমিয়ারই নেই। নো সেন্ট্রোমিয়ার, নো সেন্ট্রোমিয়ার। অ্যাসেন্ট্রিক, তাই না? দেখো বানানটা যদি দেখি, অ্যাসেন্ট্রিক। মনে রাখবো কোনো কিছুর আগে দেখুন এ বসাই দিলে ওইটা না অর্থে বোঝায়, ওইটা না অর্থে বোঝায়। তার মানে অ্যাসেন্ট্রিক মানে কি? কোনো সেন্ট্রোমিয়ার নাই, কোনো সেন্ট্রোমিয়ার নাই। আচ্ছা, এখন আমরা যদি আসি যে মনোসেন্ট্রিক, তাই না? এই যে মনোসেন্ট্রিক, এরা আসলে অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে এই ধরনের ক্রোমোজোম দেখা যায়। তার মানে এই মনোসেন্ট্রিকটা আসলে কোথায় দেখা যায়? অধিকাংশ উদ্ভিদে আমরা মনোসেন্ট্রিক ধরনের ক্রোমোজোম দেখি। ডাইসেন্ট্রিকটা দেখা যায় গমের ক্ষেত্রে। কোথায়? গমের কয়েকটা প্রজাতিতে আমরা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাই। পলিসেন্ট্রিকটা দেখতে পাই কলা গাছ। কোথায়? কলা গাছে আমরা পলিসেন্ট্রিকটা দেখতে পাই। কলার কয়েকটা প্রজাতিতে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, কলার একটা জিনিস মনে রাখবো, কলার যে গণ, কলার গণের নাম কিন্তু মুসা। ঠিক আছে, কলার গণের নাম কি? মুসা। এবার ডিফিউজটা নিয়ে তেমন কিছু বলা নাই। আর অ্যাসেন্ট্রিকটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, অ্যাসেন্ট্রিক তারা কখনো কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম গুলা কি কোষ বিভাজনে অংশ নেয় না। এরা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। ঠিক আছে, তার মানে কোষ বিভাজনে যদি অংশগ্রহণ না করে তাহলে এরা কিন্তু পরবর্তীতে, পরবর্তী প্রজন্মে কিন্তু আর স্থানান্তরিত হবে না। এরা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। এরা আলটিমেটলি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মানে অ্যাসেন্ট্রিক জিনগুলো কি দেখা যায়? আলটিমেটলি নষ্ট হয়ে যাইতে দেখা যায়, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম গুলো, সরি। এটা তো গেল যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী। তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা ক্রোমোজোমকে কি ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড, অ্যাসেন্ট্রিক। মনোসেন্ট্রিকে একটা সেন্ট্রোমিয়ার, ডাইসেন্ট্রিকে দুইটা,
পলিসেন্ট্রিকে দুইয়ের বেশি, ডিফিউজডে সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে সেন্ট্রোমিয়ার থাকে না, অ্যাসেন্ট্রিকের ক্ষেত্রে কোনো সেন্ট্রোমিয়ারই নেই। মনোসেন্ট্রিক হচ্ছে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ডাইসেন্ট্রিক হচ্ছে গমের কিছু প্রজাতিতে দেখা যায়, পলিসেন্ট্রিক ক্রোমোজোম আমাদের কলা গাছের মধ্যে দেখা যায় কয়েকটা প্রজাতিতে, অ্যাসেন্ট্রিকটা আর ডিফিউজটা এগুলো উদাহরণ, তেমন একটা বলা নাই। তো এর মধ্যে যে অ্যাসেন্ট্রিক, সে কিন্তু কোনো কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, আর না করলে আলটিমেটলি সে কিন্তু নষ্ট হয়ে যায়, সে কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, আসলে অ্যাসেন্ট্রিকটা হচ্ছে আসলে অন্য কোনো ক্রোমোজোমের অংশ বিশেষ, ঠিক আছে, অন্য কোনো একটা ক্রোমোজোমের অংশ বিশিষ্ট হচ্ছে আসলে অ্যাসেন্ট্রিক, ঠিক আছে। আর যেহেতু সেন্ট্রোমিয়ার, আচ্ছা একটা জিনিস বলি, জিনিসটা চিন্তা করো, সে কেন কোষ বিভাজনে অংশগ্রহণ করে না বলতে পারবা? একটু মাথা খাটাও, দেখো, তার মধ্যে কিন্তু সেন্ট্রোমিয়ার নেই। তার মধ্যে যেহেতু সেন্ট্রোমিয়ার নাই, তাহলে সে কি স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হতে পারবে? স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারে না, যুক্ত হতে পারে না। এন্ড তাই সে কোষ বিভাজনে অংশ নিতে পারে না, কারণ কোষ বিভাজনে অংশ নিতে হলে কিন্তু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হইতে হবে। আশা করি আমরা এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারছি। এবার আমরা চলে যাই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্লাসিফিকেশন। আমরা কি বলতেছি? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা চার ভাগে ভাগ করি। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা কয় ভাগে ভাগ করি? চার ভাগে ভাগ করি। এটা কিন্তু আমরা চারটা আকৃতি পাই অ্যাকচুয়ালি, এখানে আসলে আমরা চারটা আকৃতি পাই। কি কি আমরা সবাই জানি এটা। প্রথমটা হচ্ছে মেটাসেন্ট্রিক, ছোটবেলায় সবাই পড়ে আসছি। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এবং সবার লাস্টে হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। তাহলে ক্রোমোজোমের অবস্থান, সরি মানে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি কি? মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। আচ্ছা, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক এই জিনিসগুলোর বাংলা কি? বাংলা দেখো, মেটা মানে মধ্য, তাহলে এটা হচ্ছে মধ্য কেন্দ্রিক ক্রোমোজোম। বাংলা বলা হয় কি? মধ্য কেন্দ্রিক, মধ্য কেন্দ্রিক, মধ্য কেন্দ্রিক। সাব, সাব মানে উপ, তাহলে উপমধ্য কেন্দ্রিক, সেটা কি? উপমধ্য কেন্দ্রিক ক্রোমোজোম। তারপরে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিকটা বলা হয় উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক। আর টেলোসেন্ট্রিক মানে হচ্ছে প্রান্ত কেন্দ্রিক, মানে একবারে প্রান্তে, প্রান্ত কেন্দ্রিক। আকার, আসলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলো আকার দেখা যায়, তাই না? এগুলার ক্রোমোজোম বিভিন্ন আকার ধারণ করে। তো মেটাসেন্ট্রিকে কোন আকার ধারণ করে? ভি, সাব মেটাসেন্ট্রিকে এল, অ্যাক্রোসেন্ট্রিকে জে, টেলোসেন্ট্রিকে আই। তাহলে ভি এল জে আই, এটা কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ প্রচুর আসে। এমসিকিউর জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তাহলে কোন দশায় বা, আচ্ছা, এই অবস্থানটা আমরা কখন দেখি? এটা আমরা দেখি মাইটোসিসের অ্যানাফেজ দশায়। মাইটোসিসের অ্যানাফেজ দশায় কিন্তু আমরা এই অবস্থাটা দেখতে পাই, অন্য কোনো অবস্থায় কিন্তু আমরা এই আকৃতিটা তেমন একটা দেখি না। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, তাই না, যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এবার আমরা একটা জিনিস যদি একটু চিন্তা করতে চাই, মেটাসেন্ট্রিক আসলে কি হয়? জিনিসটা হচ্ছে যে মানে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকে, অনেকটা এরকম, ঠিক মাঝখানে থাকে বললে আমি যদি এভাবে এঁকে দেখাই আর কি, ঠিক মাঝখানে থাকে এবং দুইটা প্রান্ত একবারে সমান হয়, দুইটা প্রান্ত একবারে সমান হয়।
ওই যে ভি আকৃতির মতো, তাই না? তো উপমধ্যকেন্দ্রিকে কি হয়, সেন্ট্রোমিয়ারটা একটু সাইডে চলে যায়, একটু সাইডে চলে যায়, মানে এখন তো মাঝখানে যেমন ছিল, মাঝখান থেকে একটু সাইডে আসবে। মাঝখান থেকে যদি একটু সাইডে আসে তাহলে কেমন হয় আকারটা দেখো, একটা এল এর মতো চলে আসে এখন, যে এটা একটু বড় হয়, এটার একটু ছোট হয়। ঠিক আছে? উপপ্রান্তকেন্দ্রিকে হচ্ছে যে এই যে সেন্ট্রোমিয়ার সেটা আরেকটু দূরে চলে যায়, সেটা মানে প্রান্তের কাছাকাছি চলে আসতেছে, তাই না? সেটা প্রান্তের কাছাকাছি চলে আসতেছে, তাহলে এই দেখো অনেকটা বিষয়টা এরকম। আর একবারে যেটা আই, যেটা মানে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক, ওইখানে কি দেখা যায় একবারে লাস্টে একবারে প্রান্তে মনে হয় আছে, তাই না? একবারে মনে হয় যে প্রান্তে এটা আছে, এরকম দেখা যায়। তাহলে ভি, এল, জে, আই। এমন কথা হচ্ছে আমাদের যে কোষ বা আমাদের যে মানে 46টা ক্রোমোজোম আছে, কে কোন আকৃতি ধারণ করে, কে কোন আকৃতি ধারণ করে, এটা কিন্তু এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে মেটাসেন্ট্রিক সে কিন্তু একটা আদিম বৈশিষ্ট্য, সে কিন্তু একটা আদি বৈশিষ্ট্য, সে কেমন একটা, সে কিন্তু একটা আদি বৈশিষ্ট্য মানে পুরাতন বৈশিষ্ট্য। তো সোলানাম নাইগ্রাম যে উদ্ভিদ আছে, ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা মেটাসেন্ট্রিক দেখি, মেটাসেন্ট্রিকটা ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়, ম্যাক্সিমাম উদ্ভিদও আমরা মেটাসেন্ট্রিকটা দেখি। তো সোলানাম নাইগ্রামের সবগুলা ক্রোমোজোমই মেটাসেন্ট্রিক, সোলানাম নাইগ্রাম এর সবগুলো ক্রোমোজোমই কি মেটাসেন্ট্রিক। এছাড়া আমাদের মানুষের যে এক্স ক্রোমোজোম, এছাড়া 1, 3, 6, 7, 8, তারপর হচ্ছে 11, 16, 19, 11, 16, 19, 20, এই যে ক্রোমোজোম গুলো আছে এরা সবাই কিন্তু মেটাসেন্ট্রিক। এরা সবাই কি, এরা সবাই কোন আকৃতির, মেটাসেন্ট্রিক আকৃতির। ঠিক আছে? তাহলে 1, 3, 6, 7, 8, 11, তাহলে 1, 3, 6, 7, 8, 11, 16, 19, 20। ঠিক আছে, এগুলো হচ্ছে মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক কারা কারা? সাব মেটাসেন্ট্রিক হচ্ছে 2, 4, 2, 4, 5, 9, 10, 12, 17, 18, এরা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। 2, 4, 5, 9, 10, 12, 17, 18, এগুলো একটু ছন্দ ছন্দ করে পড়া ট্রাই করবা, হ্যাঁ? বেশি মানে একটু মনে রাখতে পারলে এমসিকিউ যদি আসে ভুল হবে না আর কি। ঠিক আছে, বা 2, 3 বার যদি চোখে দেখো তাহলে দাঁড়াইতে পারবা। আচ্ছা, অ্যাক্রোসেন্ট্রিক কোনটা? অ্যাক্রোসেন্ট্রিকে হচ্ছে আমাদের 13, 14, 15, 13, 14, 15, 21, 22 এবং ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম দেখো, এক্স ক্রোমোজোম কেমন আর ওয়াই ক্রোমোজোম কেমন, এটা কিন্তু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এক্স কেমন আর ওয়াই কেমন, ঠিক আছে, ওইটা বেশি স্পেসিফিক ভাবে আসে, তো তাই এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাক্রোসেন্ট্রিকটা মনে রাখার ট্রাই করবা, অ্যাক্রোসেন্ট্রিক কাদের কাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে, বা কোন কোন ক্রোমোজোমের মধ্যে দেখা যায়। ট্যালোসেন্ট্রিক নরমালি মানে মানুষের ক্ষেত্রে ট্যালোসেন্ট্রিক তেমন একটা দেখাই যায় না। ঠিক আছে, মানে মানুষের ক্ষেত্রে কোনোটাই মানে কোনো ক্রোমোজোমই ট্যালোসেন্ট্রিক আকারের নাই। ঠিক আছে, কিছু কিছু উদ্ভিদের দেখা যায় খুবই রেয়ার কেস, ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা ট্যালোসেন্ট্রিক আকারটা পাই না। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি যে সেন্ট্রোমিটার অবস্থান অনুযায়ী ক্রোমোজোম। এবার আরেকভাবে আমরা ক্রোমোজোমকে ক্লাসিফিকেশন করতে পারি বা ভাগ করতে পারি, সেটা হচ্ছে এই যে মানে দেহের গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য। কি বলছি? দেহের গঠন ও লিঙ্গ নির্ধারণের উপর ভিত্তি করে। এটা আমরা সবাই ছোটবেলা থেকে জানি যে ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়। এভাবে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো অটোজোমাল যে ক্রোমোজোম গুলো আছে এগুলাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এগুলাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, সেক্স ক্রোমোজোম কি কি আছে? সেক্স ক্রোমোজোম আছে এক্স আর ওয়াই। সেক্স ক্রোমোজোম মাত্র এক জোড়া। আর অটোজোম হচ্ছে কয় জোড়া? এটা হচ্ছে 22 জোড়া। তার মানে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টা, সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টা। এই জিনিসটা আমরা কিন্তু সবাই জানি, যদি এক্স এক্স হয় তার মানে ওইটা হচ্ছে ফিমেল। সেটা কি, লিঙ্গটা কি হবে? ফিমেল হবে। যদি এক্স ওয়াই হয়
তখন লিঙ্গটা হবে মেল। এগুলো একবারে ক্লাস 9-10 পড়ে আসছি সবাই ভালো করে। আচ্ছা, এখন তাহলে সেক্স ক্রোমোজোমের তাহলে মেইন কাজ কি, সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোমের মেইন কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ, তার মেইন কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ। তাহলে অটোজোমের মেইন কাজ, অটোজোমের মেইন কাজ হচ্ছে দেহের যে অন্য অন্য বৈশিষ্ট্য আছে ওই সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন বহন করে। তাহলে আমরা বলতে পারি যে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। তাহলে এই হচ্ছে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন। তাহলে কি কি দেখলাম তার ক্লাসিফিকেশনে? আমরা দেখতেছি যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা মনোসেন্ট্রিক, সংখ্যা অনুযায়ী মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড, অ্যাসেন্ট্রিক। অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারের মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক। তারপরে আর যদি দৈহিক গঠন বা দেহের গঠন লিঙ্গ নির্ধারণ চিন্তা করি তাহলে অটোজোম, সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে প্রথম 22 জোড়া, আর 23তম যে জোড়াটা আছে সেটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, যা লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম আছে দুইটা, কি কি তাইলে? এক্স এবং ওয়াই। অটোজোম গুলোকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। ক্রোমোজোমের যে প্রকারভেদ সেটা আমাদের পড়া শেষ। এখন আমরা চলে যাই ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এখন আমরা বসে যাব ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠনের সবচেয়ে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। প্রথম যে মেইন জিনিসটা নিউক্লিক অ্যাসিড, একটা জিনিস আমি লাস্ট ক্লাসে বলছি, ক্রোমোজোমের মেইন গঠনের মেইন জিনিস হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এইটা হচ্ছে তার মেইন গঠন, একদম মেইন জিনিস হচ্ছে এইটা। তো এইটা ছাড়াও আর অনেক কিছু আছে, তাই না? তাহলে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড জানি আমরা দুই ধরনের আছে, ডিএনএ এবং আরএনএ, তাই না? ডিএনএ এবং আরএনএ। তো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, মানে ডিএনএ হচ্ছে তার স্থায়ী উপাদান, স্থায়ী উপাদান। আর আরএনএ হচ্ছে ক্রোমোজোমের অস্থায়ী উপাদান। আরএনএ হচ্ছে ক্রোমোজোমের অস্থায়ী উপাদান। ডিএনএ থাকে মানে একটা ক্রোমোজোমের 45% হচ্ছে ডিএনএ, আর আরএনএ হচ্ছে মাত্র 0.2 থেকে 1.4%। তাহলে ডিএনএটা কি পরিমাণ দেখো, চিন্তা করতে পারো ডিএনএ এর পরিমাণটা কি পরিমাণ বেশি, তাই না? ইভেন একটা জিনিস যেটা বলতেছিলাম যে এই যে ডিএনএ তে মানে ডিএনএ এবং হিস্টোন থাকে, তাই না? এর অনুপাত হচ্ছে 1:1। তাহলে চিন্তা করে দেখো, 1:1। এবং আরেকটা জিনিস আমি বলছিলাম যে একটা জীবের মানে যত ডিএনএ আছে, মনে করো তোমার বডিতে যতগুলা ডিএনএ আছে, মনে করো 100টা ডিএনএ আছে, এই 90টা ডিএনএ থাকবে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মধ্যে। 90টা কই থাকবে? ক্রোমোজোমের মধ্যে। মানে 90% ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 90% ডিএনএ ক্রোমোজোমে থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এভাবে বলতে পারি যে 90% ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। আচ্ছা, এন্ড আমরা ডিএনএ এর গঠন নেক্সটেই পড়বো, তাহলে ওইটা নিয়ে আর বেশি আগানো দরকার নেই। আচ্ছা, আবার বলতেছি যে প্রোটিন থাকে, তাই না? 2 নাম্বার, 1 নাম্বারের গঠন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, 2 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটিন, সেটা হচ্ছে প্রোটিন। তো মানে এটা প্রোটিন হচ্ছে আসলে ক্রোমোজোমের মূল গঠনকারী, মানে মূল কাঠামো গঠনকারী। মানে প্রোটিনটা হচ্ছে মূল কাঠামো গঠনকারী, মূল কাঠামো গঠনকারী। এবং প্রোটিন থাকে কতটুকু? 55%। ডিএনএ থাকে 45, প্রোটিন থাকে 55। এবার এই প্রোটিন গুলোকে আসলে ভাগ করা যায় কয়েকভাবে। হ্যাঁ, প্রোটিন গুলোকে কয়েকভাবেই ভাগ করা যায়। কি কি? দুই ভাগে মিলিয়ে ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তাহলে আমরা ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিন গুলো পাই ওগুলোকে দুই ধরনের পাই। কি কি? একটা হচ্ছে নিম্ন আণবিক, নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আরেকটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন।
একটা হচ্ছে নিম্ন আণবিক আর একটা হচ্ছে উচ্চ আণবিক। ঠিক আছে, এখন এই যে নিম্ন আণবিকটা যেটা আছে সেটা আসলে মেনলি প্রোটামিন, হিস্টোন এইসব নামেই থাকে। বেশিরভাগই হচ্ছে হিস্টোন, বেশিরভাগই কে হিস্টোন, হিস্টোন, প্রোটামিন এরকম নামে থাকে। প্রোটামিন, হিস্টোন এরকম থাকে। এবং নিম্ন আণবিক যে গুরুত্ব সম্পন্ন যে আমাদের প্রোটিন গুলা, এগুলো হচ্ছে মেনলি ক্ষারীয় প্রকৃতির। এগুলো কোন প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। তাহলে বলো তো উচ্চটা কেমন হবে? তো পারো, অম্লীয় প্রকৃতির হবে। এটা কেমন হবে? অম্লীয় প্রকৃতির হবে। এটা কেমন হবে? অম্লীয় প্রকৃতির হবে। আর এই যে প্রোটামিনের কথা বলছি, প্রোটামিনটা আসলে শুক্রাণুর মধ্যে পাওয়া যায়। প্রোটামিনটা কোথায় পাওয়া যায়? শুক্রাণুর ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, শুক্রাণুর ক্রোমোজোমের মধ্যে আমরা প্রোটামিনটা পাই নর্মালি। বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোনটা পাই, হিস্টোন প্রোটিনটা পাই। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে আর উচ্চ আণবিক যে গুরুত্ব সম্পন্ন প্রোটিন সেগুলোকে, সেগুলো হচ্ছে বিভিন্ন আসলে এনজাইম। সেগুলো কি? বিভিন্ন এনজাইম, যেমন ডিএনএ পলিমারেজ। যেমন কি? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, যেমন আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এর হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এছাড়া কিছু ধাতবায়নও থাকে, মানে গঠনের আমরা মানে কিছু ধাতবায়ন দেখতে পাই, ধাতবায়ন পাই, যেমন ক্যালসিয়াম পাই, আয়রন পাই। এরকম বিভিন্ন ধাতবায়ন আমরা কিন্তু কিসে পাই? ক্রোমোজোমের গঠনে দেখতে পাই। তাহলে ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা কি কি দেখতে পাচ্ছি? ক্রোমোজোমের আমরা নিউক্লিক অ্যাসিড দেখতে পাচ্ছি। যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে মেইন হচ্ছে ডিএনএ, যে থাকে 45%। অল্প পরিমাণ আরএনএ থাকে। ডিএনএ কিন্তু স্থায়ী উপাদান। ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1। 90% ডিএনএ আসলে থাকে ক্রোমোজোমের মধ্যে। সেটা সেকেন্ড যে মেইন জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রোটিন। প্রোটিন থাকে 55%। এটা মূল কাঠামো গঠনকারী। প্রোটিনটা আবার দুই ধরনের, একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব, আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন কি কি আছে? হিস্টোন এবং প্রোটামিন। এর মধ্যে প্রোটামিন পাওয়া যায় মিলি শুক্রাণুতে, হিস্টোন পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গাতে। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন গুলো হচ্ছে ক্ষারীয়, আর উচ্চ আণবিকটা হচ্ছে অম্লীয়। কি এটা? ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। এছাড়া কিছু ধাতবায়ন পাওয়া যায়। এই হচ্ছে মেনলি আমাদের মানে ক্রোমোজোম নিয়ে কথা। ক্রোমোজোমের যে কাজ, কাজটা খুবই সহজ। কাজটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো ডিএনএ এর যত কাজ আছে তাই তো ক্রোমোজোমের কাজ, তাই না? ডিএনএ যত কাজ আছে তাই কিন্তু ক্রোমোজোমের কাজ, মানে ক্রোমোজোম যে কাজ করে ডিএনএ ঠিক সেম কাজই করে, ঠিক না? ক্রোমোজোম যে কাজ করে এটাও ঠিক সেম কাজই করে। তাহলে আমরা কি কি বলতে পারি? আমরা বলতে পারি যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক। আমরা বলতে পারি তাকে বংশগতির ধারক ও বাহক। এছাড়া আমরা আম, বলতে পারি যে ক্রোমোজোম আসলে কিন্তু কোষ বিভাজনে ভূমিকা পালন করে, তাই না? তাহলে এই যে কোষ বিভাজনে তার একটা ভূমিকা আছে, কোষ বিভাজনে ভূমিকা পালন করে। এছাড়া সে ডিএনএ ধারণ করে, সে জিন ধারণ করে, সে ডিএনএ জিন তাদেরকে ধারণ করে। এছাড়া ডিএনএ থেকে যে আমাদের এমআরএনএ তৈরি হয়, তাই না? ওইটা সে সাহায্য করে, এবং এমআরএনএ থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হবে। তাহলে ওই জিনিসটাতে সে একটা ভূমিকা পালন করতেছে। এছাড়া ক্রোমোজোম আমাদের সেক্স বা লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করতেছে, তাই না? সে কিন্তু সেই কাজগুলোও করতেছে। এছাড়া এই যে বংশগতির বাহক জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। এই যে একটা জিনিস কি, বংশগতির আহ বাহক জিন, এই যে জিন আছে, জিনগুলো বলতেছি কি ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। এছাড়া ক্রোমোজোমের সংখ্যা, গঠনের পরিবর্তন, এগুলা যদি চেঞ্জ হয়, আলটিমেটলি অভিব্যক্তি বা মিউটেশন শুরু হয়। তার মানে মিউটেশনে তার একটা ভূমিকা আছে, ঠিক আছে? মিউটেশনে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে মোটামুটি আমরা মেইন জিনিসটা আমাদের পড়া শেষ। আরেকটা ছোট্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে বি ক্রোমোজোম। সেটা হচ্ছে বি ক্রোমোজোম, ছোট একটা টপিক, নট সো ইম্পর্টেন্ট। বি ক্রোমোজোম কি? এটা হচ্ছে আহ
অতিরিক্ত কোনো ক্রোমোজোম। মেনলি কি একটা অতিরিক্ত ক্রোমোজোম, মনে রাখতে হবে এটা হচ্ছে এক্সট্রা। এটা কি একটা এক্সট্রা ক্রোমোজোম। এটা কোথায় পাওয়া যায়? এটা মেনলি ভুট্টা, ভুট্টা, উলট চন্ডাল উদ্ভিদ, উলট চন্ডাল উদ্ভিদ, এদের ক্ষেত্রে এটাকে পাওয়া যায়। এটা এক্সট্রা, এটা ক্ষুদ্র, এটা নন ভাইটাল, মানে তেমন একটা ইম্পর্টেন্ট না কিন্তু তাদের, হ্যাঁ, এটা হচ্ছে নন ভাইটাল। তো এরা হচ্ছে মেনলি হ্যাটারোক্রোমাটিক। এরা মেনলি কি হ্যাটারোক্রোমাটিক, মানে অধিক কুণ্ডলিত, তাই না? বলছি কি অধিক কুণ্ডলিত মানে কি, তো সে তার মধ্যে নিষ্ক্রিয় জিন থাকে, তাই না? মানে কাজ তেমন কোনো কাজ করতে পারে না, বংশগতি মানে মেন্ডেলিয়ান সূত্র সে মেনে চলে না, বংশগতীয় কোনো সূত্র সে মেনে চলে না। ঠিক আছে, তাহলে অল্প জিন বহন করে, তার মধ্যে অল্প পরিমাণ জিন। এই হচ্ছে মূলত ক্রোমোজোম নিয়ে আমাদের কথাবার্তা। তো আজকের ক্লাস এখানেই শেষ। কোথায় সমস্যা আছে জানাতে পারো।